নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। বন্ধুরা, ডিএ নিয়ে একটি খবর প্রকাশিত হয়েছে একটি বিখ্যাত অনলাইন নিউজ চ্যানেলে। তো সেই খবরটা আমি আপনাদের সাথে শেয়ার করব। ডিএ নিয়ে একটি পদক্ষেপ নেওয়া হয়েছে এবং সেই বড় যে পদক্ষেপ, বঙ্গভবনের কর্মীদের বেতনের তথ্য চেয়ে আরটিআই করা হয়েছে এবং এই নিয়ে কিছুটা কিন্তু শোরগোল পড়ে গিয়েছে। এই খবরটা আমি আপনাদের সাথে শেয়ার করব। মূল খবরটাতে কি বলা হয়েছে এখন একটু দেখে নিন আপনারা। বলা হয়েছে 2025 সালের শেষ দিনে রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা বা ডিএ নিয়ে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করা হলো। ওই বিখ্যাত অনলাইন নিউজ চ্যানেলে লেখা হয়েছে, 31শে ডিসেম্বর ডিএ মামলার আইনি লড়াইয়ের মধ্যেই একটি বিশেষ আরটিআই বা তথ্যের অধিকার আইনের আবেদন জমা পড়েছে, যা আগামী দিনে রাজ্য সরকারের অস্বস্তি বাড়াতে পারে। বর্তমানে সুপ্রিম কোর্টে ডিএ মামলা বিচারাধীন, রায় ঘোষণার অপেক্ষায় রয়েছে। ঠিক এই পরিস্থিতিতে দাঁড়িয়ে নিউ দিল্লিতে অবস্থিত বঙ্গভবনে কর্মরত রাজ্য সরকারি কর্মচারীদের প্রাপ্ত সুযোগ সুবিধা নিয়ে বিস্তারিত তথ্য চেয়ে এই আরটিআই করা হয়েছে। অর্থাৎ নয়াদিল্লিতে বঙ্গভবন রয়েছে, আপনারা জানেন, যেটি পিডব্লিউডি আন্ডারে, অর্থাৎ রাজ্য সরকারেরই আন্ডারে, এবং সেই বঙ্গভবনে যারা চাকরি করেন তারাও কিন্তু রাজ্য সরকারেরই কর্মচারী। তারা কত বেতন পান এবং তাদের ডিএ কত দেওয়া হয়, সেই নিয়ে কিন্তু আরটিআই করা হয়েছে। আরটিআইয়ের মাধ্যমে কি কি তথ্য চাওয়া হয়েছে? স্টেট পাবলিক ইনফরমেশন অফিসার, পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্ট এবং খাদ্য ভবনের কাছে এই আরটিআইয়ের মাধ্যমে বেশ কিছু সুনির্দিষ্ট প্রশ্ন রাখা হয়েছে। অর্থাৎ পিডব্লিউডি কাছে খবরটা, পিডব্লিউডি মেন হচ্ছে ডিপার্টমেন্ট, বঙ্গভবনে যারা কাজ করেন। বঙ্গভবনটা পিডব্লিউডির আন্ডারে। তো বঙ্গভবনে কর্মরত কর্মচারীদের বেতনের কাঠামো এবং ভাতার হার নিয়েই এই প্রশ্নগুলি কিন্তু করা হয়েছে। বলা হয়েছে 1 জুলাই, অর্থাৎ বর্তমান হার কত, 1 জুলাই 2025 তারিখ অনুযায়ী নিউ দিল্লির বঙ্গভবনে কর্মরত রাজ্য সরকারি কর্মচারীরা ঠিক কত শতাংশ হারে ডিএ এবং এইচআরএ অর্থাৎ হাউস রেন্ট এবং ট্রান্সফার অ্যালাউন্স পাচ্ছেন তার সঠিক পরিসংখ্যান চাওয়া হয়েছে এবং কেন্দ্রীয় হারের সাথে তুলনাও করা হয়েছে। 22/1/2020 তারিখের সরকারি অর্ডার এবং রোপা 2019 অনুযায়ী বঙ্গভবনের কর্মচারীদের কি কেন্দ্রীয় হারে ডিএ অন্যান্য ভাতা দেওয়া হচ্ছে, এই বিষয়টি স্পষ্ট করার দাবি জানানো হয়েছে। অফিসিয়াল নথিপত্রও তলব করা হয়েছে। 22/1/2020 তারিখে যে অর্ডারটি ইস্যু করা হয়েছিল তার নেপথ্যে থাকা সমস্ত অফিসিয়াল নোটশিট বা নথিপত্রের প্রমাণীকৃত কপি, অর্থাৎ অথেন্টিকেটেড যে কপি হয়, সেই অথেন্টিকেটেড কপি কিন্তু চাওয়া হয়েছে। এছাড়া বিভাগীয় কথোপকথন, এই বিশেষ অর্ডারটি পাস করানোর জন্য পিডব্লিউডি এবং অর্থ দপ্তরের মধ্যে যে অফিসিয়াল করেসপন্ডেন্স হয়েছে, অফিসিয়াল যে যোগাযোগ হয়েছে তার কপি চাওয়া হয়েছে। অর্থাৎ ফিনান্সের অর্ডার ছাড়া তো তারা করতে পারবে না। তো তাহলে ফিনান্সের সাথে পিডব্লিউডির যে কথোপকথন, সেইটার কিন্তু রেকর্ড চাওয়া হয়েছে, যে করেসপন্ডেন্স তার কিন্তু রেকর্ড চাওয়া হয়েছে। 17% ডিএ প্রসঙ্গ, রোপা 2019-এর নিয়ম মেনে 1/1/2020 থেকে বঙ্গভবনের কর্মচারীরা 17% ডিএ পাচ্ছেন কিনা তা জানতে চাওয়া হয়েছে। কিস্তির বিস্তারিত তথ্যও চাওয়া হয়েছে। ডিসেম্বর 2025 পর্যন্ত বঙ্গভবনের কর্মচারীরা কেন্দ্রীয় সরকারের ধাঁচে ডিএর প্রতিটি কিস্তি পেয়েছেন কিনা তার পুঙ্খানুপুঙ্খ তথ্য দাবি করা হয়েছে। বন্ধুরা, এখন দেখে নিন কেন এই তথ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বা তাৎপর্যপূর্ণ। বর্তমান প্রেক্ষাপটে এই আরটিআই আবেদনটি শুধুমাত্র তথ্যের জন্য নয়, বরং আইনি লড়াইয়ের একটি শক্তিশালী হাতিয়ার হতে পারে। এর গুরুত্ব অপরিসীম। এক হচ্ছে বৈষম্যের প্রমাণ দেখানো যেতে পারে। যদি দেখা যায় যে একই রাজ্য সরকারের অধীনে থেকেও বঙ্গভবনের কর্মীরা কেন্দ্রীয় হারে বা বর্ধিত হারে ডিএ পাচ্ছেন, অথচ রাজ্যের সাধারণ কর্মচারীরা তা পাচ্ছেন না, তবে এটি স্পষ্ট বৈষম্যের প্রমাণ হিসেবে আদালতে পেশ করা যাবে। অর্থাৎ আদালতে, মামলাটা তো এখন আদালতে বিচারাধীন, এখন আদালতে এই বিষয়টা রাজ্য সরকারের বিরুদ্ধে আদালতে যে কর্মচারীদের যিনি অ্যাডভোকেট, তার এটা সুবিধা হবে প্রমাণ করতে যে এখানে বৈষম্য করা হচ্ছে। একই কর্মচারী, তার পোস্টিং দিল্লিতে বলে তার স্যালারি একরকম,
পশ্চিমবঙ্গে স্যালারি অন্যরকম, এরকম যুক্তি দেখানো যাবে। এছাড়া সুপ্রিম কোর্টের মামলায় এর প্রভাবও একটি থাকছে, সেটা হচ্ছে সুপ্রিম কোর্টের রায়ের পর যদি রাজ্য সরকার কোনো রিভিউ বা মডিফিকেশন পিটিশন দাখিল করে, তবে এই তথ্যগুলি কর্মচারীদের পক্ষে জোরালো যুক্তি হিসাবে কাজ করবে। এছাড়া জীবন ও স্বাধীনতার প্রশ্নটা তো রয়েছে। যেহেতু বিষয়টি বেতন এবং জীবন ধারণের মানের সঙ্গে যুক্ত, তাই আরটিআই আইন 2005-এর 7(1) ধারা অনুযায়ী একে জীবন ও স্বাধীনতা, লাইফ অ্যান্ড লিবার্টি সম্পর্কিত বিষয় হিসাবে গণ্য করে 48 ঘন্টার মধ্যে তথ্য প্রদানের অনুরোধ করা হয়েছে। অর্থাৎ যেহেতু এই বিষয়টা বেতনের সাথে যুক্ত এবং চাকরি করার ফলে তাদের ফ্যামিলি জীবনধারণ সম্ভব হয়, তো সেই ব্যাপারটাও কিন্তু এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এই গুরুত্বপূর্ণ আরটিআই আবেদনটি করেছেন দেবপ্রসাদ হালদার। তিনি ডিপার্টমেন্ট অফ কারেকশনাল অ্যাডমিনিস্ট্রেশন সেকশন অফিসার এবং ইউনিটি ফোরামের একজন সক্রিয় কর্মকর্তা, এমনটাই কিন্তু এই বিখ্যাত অনলাইন নিউজ চ্যানেলে লেখা হয়েছে। 2025 সাল শেষ হয়ে 2026 সাল শুরু হতে চললেও ডিএ মামলার জাজমেন্ট এখনও আসেনি। 5 বা 6 জানুয়ারি সুপ্রিম কোর্টে শুনানির একটি সম্ভাবনা রয়েছে। আপনারা জানেন সেই দিনও কিন্তু শুনানি হয়নি। তার আগে এই আরটিআই রিপোর্টটা যে দাখিল করা হয়েছে, এই রিপোর্টের পরে কি হবে সেটা কিন্তু এই মুহূর্তে বলা মুশকিল। কিন্তু কর্মচারীদের অধিকার আদায়ের যে লড়াই, তাতে এটি একটি গুরুত্বপূর্ণ দলিল বা গেম চেঞ্জার হতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। বন্ধুরা, আপনারা জানেন যে ইতিমধ্যেই রাজ্যে ভোটের বলা যায় যে তোড়জোড় শুরু হয়ে গিয়েছে। এসআইআর হচ্ছে এবং এসআইআরের পরে আপনারা জানেন যে রাজ্যের যে বাজেট, সেই বাজেট 10 ফেব্রুয়ারি হবে এবং ওই দিন ভোট অ্যান্ড অ্যাকাউন্ট বাজেট পেশ করা হবে। আপনারা জানেন যে কেন্দ্রীয় বাজেট বন্ধুরা 1 ফেব্রুয়ারি রবিবার হলেও 1 ফেব্রুয়ারি যেহেতু কেন্দ্রীয় সরকার এখন ঠিক করেছে যে বাজেট পেশ করবে, তো 1 ফেব্রুয়ারি বাজেট পেশ হবে। অন্যদিকে রাজ্যের যে বাজেট, সেই বাজেট কিন্তু 10 তারিখে হবে এবং 10 তারিখে হবে যে এটা 100% বলা যায় না, কিন্তু 10 তারিখে হতে পারে। এবং ওই দিন ভোট অ্যান্ড অ্যাকাউন্ট যদি পেশ করা হয়, ভোট অ্যান্ড অ্যাকাউন্ট বাজেট যদি পেশ করা হয়, তাহলে সেই সময় কিন্তু আপনারা বুঝতেই পারছেন বন্ধুরা, এই ধরনের কোনো রাজ্য সরকার কোনো ডিএ নিয়ে কোনো ঘোষণা করে কি না সেটা কিন্তু তখন বোঝা যাবে। তবে এইটুকু পরিষ্কার যে রাজ্যের যে সমস্ত কর্মচারী সংগঠনের পক্ষ থেকে মামলা করা হয়েছিল, তারা কিন্তু বিভিন্ন খুঁটিনাটি দিকগুলো দিয়েও চেষ্টা করছেন যাতে ডিএ নিয়ে কিছু একটা করা যায়। আর এই মুহূর্তে সবথেকে বড় বিষয় যেটা হচ্ছে, সুপ্রিম কোর্টের হাতে এখনও পর্যন্ত রয়েছে মামলাটি। সুপ্রিম কোর্ট রিজার্ভ রেখেছে, এখনও তারা শুনানি সম্পূর্ণ করেছে কিন্তু রায় দেয়নি। সুপ্রিম কোর্ট কী রায় দেয় সেটার দিকেও কিন্তু সবার নজর থাকবে এবং সুপ্রিম কোর্ট যা রায় দেবে নিশ্চয়ই রাজ্য সরকার সেই অনুযায়ী সিদ্ধান্ত নেবে। তো আশা করি খবরটিতে আপনারা উপকৃত হয়েছেন। ভালো থাকবেন।